একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন বলে রাখি ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির এবং আছেন প্রযুক্তি নীতিমালা বিশ্লেষক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। দর্শক, আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমরা আলোচনায় যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে নিব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি রাষ্ট্রপতি বানানোর ঘোষণা দিয়েছেন তারেক রহমান, এমন গুজব ছড়িয়ে দেয়া হয়েছে শতাধিক ফেসবুক পেজ থেকে। আর এই গুজবকে বিশ্বাসযোগ্য করতে নকল করা হয়েছে চ্যানেল 24-এর ফটোকার্ড। শুধু তাই না, প্রায় 5,000 ফেসবুক পেজ থেকে দাবি করা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাকি প্রতি মাসে 32 কোটি টাকা চাঁদা তোলেন। যথারীতি ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই গুজব। ওদিকে ভুয়া একটি ভিডিও থেকে দাবি করা হলো গভীর রাতে ডক্টর ইউনূস লাইভে এসে নাকি বলেছেন 2031 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে চান। পরে যাচাই করে দেখা গেল ওই ভিডিওটি আসল নয়। দর্শক, কয়েকটি ফ্যাক্ট চেক শুরুতে দেখে নিই, চলুন তারপর আলাপে যাব। চ্যানেল 24-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড থেকে দাবি করা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর ঘোষণা দিয়েছেন। ফেসবুকে ছড়িয়ে দেওয়া এই ফটোকার্ডটি যখন তুমুল বিভ্রান্তি তৈরি করছে, তখন ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং চ্যানেল 24ও এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া ফটোকার্ড তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। একইভাবে কালের কণ্ঠে ডিজাইনের একটি ফটোকার্ড থেকে দাবি করা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাকি শুধুমাত্র খিলগাঁও তালতলা মার্কেট থেকেই প্রতি মাসে 32 কোটি টাকা চাঁদা তোলেন। তবে যাচাই করে জানা যায় এমন কোনো ফটোকার্ড বা সংবাদ কালের কণ্ঠ প্রকাশ করেনি। এখানেও ডিজিটাল প্রযুক্তি দিয়ে কালের কণ্ঠের ফটোকার্ড নকল করে এই মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে শঙ্কার কথা হলো এই ভুয়া ফটোকার্ডটি 2,000-এরও বেশি শেয়ার হয়েছে। প্রায় 3,500 পৃথক অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে প্রতিক্রিয়া। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ছবি সংযুক্ত করে টিকটকে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে মাহমুদুর রহমান নাকি বলেছেন বিএনপির কোনো জনসমর্থন নাই, ওরা চুরি ডাকাতি করে ক্ষমতায় আসতে চায়। তবে এটি বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার টিম জানায় বিএনপিকে জড়িয়ে এমন কোনো মন্তব্য মাহমুদুর রহমান করেননি। তার ভিন্ন একটি বক্তব্যের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট ব্যবহার করে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সম্প্রতি গভীর রাতে ডক্টর ইউনূস লাইভে এসে বললেন 2031 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা চলছে, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তবে ভিডিওটি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা। ডক্টর ইউনূস এমন কোনো মন্তব্য করেননি। একাধিক পুরনো ভিডিও একসাথে জুড়ে দিয়ে এই মিথ্যা দাবিটি প্রচার করা হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দেশের প্রায় সব গণমাধ্যমের ফটোকার্ড নকল হচ্ছে। সংবেদনশীল আর মুখরোচক ক্যাপশন জুড়ে দিয়ে ভিউ বাড়ানো হচ্ছে। কিছু কিছু পোস্টে লিঙ্ক জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে ক্লিক করার সাথে সাথে জুয়ার ওয়েবসাইটও চলে আসছে। বিভ্রান্তি এড়াতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি শুধুমাত্র দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, 71, ঢাকা। আমরা প্রতিবেদন দেখলাম এবং একটা ধারণা পেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির এবং আছেন প্রযুক্তি নীতিমালা বিশ্লেষক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমরা দেখছিলাম যে আমাদের বিটিআরসির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আইসি ডিভিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং জুয়ার যে ওয়েবসাইটগুলো বা জুয়ার যে বিজ্ঞাপনগুলো ফেসবুকে স্ক্রল করলেই সামনে দেখা যেত, সেটা বন্ধ করার প্রেক্ষিতে এবং কাজটা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা অনেক কমে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে গুজবের উপর ভিত্তি করে এটা একটা অভিনব কায়দায় ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা কিংবা তারেক রহমান বা কিংবা কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে একটা সংবেদনশীল শিরোনাম এবং বলা হলো লিঙ্ক কমেন্টে, এবং সেখানে আমরা কমেন্টস অপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করলাম, একটা জুয়ার ওয়েবসাইট চলে এলো এবং সেখান থেকে আসলে টাকা ট্রান্সফার করার নানা প্রসেসও দেয়া। মানে পুরো বিষয়টা নিয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন, মানে শঙ্কার জায়গাটা কোথায়, কিভাবে আসলে এই জিনিসগুলো ছড়াচ্ছে। আপনি যে প্রেক্ষাপটটি বললেন, এখানে একাধিক
ধরনের এখানে আমরা জালিয়াতি দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে গিয়ে যে একটা ভুয়া খবর তৈরি করা, যেটা আমরা সবসময় আলোচনা করেছি যে সেন্সেশনাল নিউজ যত সেন্সেশনাল বেশি হবে তত বেশি সাবধান হওয়া দরকার ওইটার যথার্থতা পরীক্ষা করে দেখবার জন্য। আর পরবর্তীতে যেটা আপনি বলছেন সেটা হচ্ছে ক্লিক বেইট। ক্লিক বেইটের জন্য হচ্ছে কি কোনো একটা ভাবে মানুষকে কোনো একটা লিঙ্ক ক্লিক করানো, এবং সেটাতে যে শুধু জুয়ার সাইটে চলে যাচ্ছে ব্যাপারটা তা না, সেটার মাধ্যমে কিছু কিছু ক্লিকের মাধ্যমে মানুষের ডিভাইস হ্যাক হয়ে যাচ্ছে, কোনো ইয়ের মাধ্যমে কোনো অ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি। দেখুন, জুয়া একটা অপরাধ বাংলাদেশে। অনেক পুরনো পাবলিক গ্যাম্বলিং প্রিভেনশন অ্যাক্ট আছে, এখানে ব্যারিস্টার মোহাম্মদ আসিম উনি আরো পরিষ্কার করে জিনিসটা বলতে পারবেন। এক্ষেত্রে এটা বের করাটা জরুরি যে এই সাইটগুলোতে যদি টাকা ট্রান্সফার করাটা যাচ্ছে কিভাবে, কারণ এই অধিকাংশ সাইটগুলো কিন্তু ওভারসিজ সাইট এবং এগুলো কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশের সীমানা বাইরে থেকে, কিন্তু বাংলাদেশি ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো থেকে তো টাকাটা যাচ্ছে যদি মানুষ এটাতে খেলতে চায়। তো সেই চ্যানেলগুলো বন্ধ করাটা অত্যন্ত জরুরি, এবং ব্যক্তিগতভাবে এই প্রচারণাটাও আপনারা যে কোনো বেসরকারি টিভি চ্যানেল আপনারা প্রায় প্রতিদিন এরকম একটা প্রোগ্রাম চালু করছেন। সরকারের উচিত হবে এই ব্যাপারে মানুষের অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য সিরিয়াসলি পদক্ষেপ নেওয়া এবং মানুষকে আরো ভালো মতো বোঝানো, এবং এটাতে ভীতি কি হতে পারে এ ব্যাপারে ছোট নাটিকা বা এরকম কিছু করে আমরা জাটকা মাছ ধরা বন্ধ করতে পেরেছি অনেকাংশে। তো এটাতে আমরাই জাটকা মাছের মতো ধরা পড়ে যাচ্ছি কারেন্ট জালে। সো এটা থেকে বের হওয়ার ব্যবস্থা করতে হবে অ্যাওয়ারনেসের মাধ্যমে। চমৎকার। মানে শুধু জাটকা না, আমরা দেখেছি বিভিন্ন রকমের টিকার ক্যাম্পেইন হয়। করোনার সময় যেভাবে আসলে ম্যাসিভ ক্যাম্পেইন চলেছে তেমনটা আসলে অপতথ্যের বিপরীতে খুব একটা দেখা যায় না। ব্যারিস্টার মুনতাসিম তানজির, আপনি শুনছিলেন, এবং আমরা আসলে এটা নিয়ে এখন না, অনেক আগে থেকেও আমরা এটা নিয়ে কথা বলেছি যে একটা জুয়ার বিজ্ঞাপন আসে যখন, সেখান থেকে যখন মানুষ সেই অ্যাপটা নামিয়ে জুয়া খেলা শুরু করে, অনলাইন ক্যাসিনো, সেই টাকাটা যে ট্রান্সফার হয় এমএফএস প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কিংবা ব্যাংকিং চ্যানেলের মধ্য দিয়ে, সেগুলো ধরে ধরে তো আসলে অপরাধী শনাক্ত করা যায়। যদি দেশের বাইরেই কাজগুলো হয়ে থাকে, আইনগতভাবে কি ধরনের সহায়তা একজন ভুক্তভোগী পেতে পারে? এখানে শুধু জুয়ার ওয়েবসাইট না, একজন মোবাইল হ্যাকও হয়ে যেতে পারে তার তথ্যগুলো। জি, বর্তমানে বাংলাদেশে যে আইনটি প্রচলিত হয়েছে নতুন কয়েকদিন আগে, সেটি হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। তো এর আগে আমরা জানি যে সাইবার নিরাপত্তা আইন 2023 একটি ছিল, সেটি রহিত ক্রমে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 চালু হয়েছে, এবং এখানে হ্যাকিং থেকে শুরু করে ইলিগাল মানি ট্রান্সফার এবং এই সংক্রান্ত আরো বহুবিধ বিধান রয়েছে, যেমন সাইবার টেরোরিজম হোক, সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ড যেটি আছে সেটি হোক। যেমন সাইবার স্পেসে কেউ যদি জুয়া খেলেন, সেজন্য এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 20 ধারায় বলা হয়েছে যে এজন্য 2 বছর কারাদণ্ড, 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন। সুতরাং এই সংক্রান্ত বিধান এখানে আছে। আর দেশের বাইরে যেটি মানে ঘটে, যে দেশ থেকে দেশের বাইরে টাকা পাচার হয়, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে যেসব দেশের সাথে আমাদের এই সংক্রান্ত চুক্তি আছে, আন্তর্জাতিক চুক্তি বা কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রাডিশন ট্রিটি আছে, যে অপরাধীকে বিদেশ থেকে ফিরিয়ে আনা, শুধুমাত্র সেই ক্ষেত্রেই বিদেশ থেকে টাকা ফেরত আনা বা অপরাধীকে ফিরিয়ে আনা এই বিষয়গুলো প্রযোজ্য হবে। কিন্তু সেই ক্ষেত্রটি অত্যন্ত সীমিত, কারণ এই ধরনের চুক্তি বাংলাদেশের সঙ্গে খুব কম দেশেরই আছে যে অপরাধীকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তো সেই চুক্তির ভিত্তিতে এই ধরনের কাজগুলি করা যাবে। আর দেশের ভিতরে যদি হয়, সেক্ষেত্রে অপরাধগুলো শনাক্ত করে শাস্তি দেওয়াটা এই আইনের অধীনে সহজতর হবে। আচ্ছা, আমরা আরও দুটো বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, যে আমাদের যেহেতু অনেকেই ভুক্তভোগী হচ্ছেন এবং অপতথ্যগুলো প্রতিদিন ছড়াচ্ছে, আইনজীবী হিসেবে আপনি তো বিভিন্ন কেস ডিল করেন, অপতথ্য নিয়ে আসলে সেরকম কোনো কেস ডিল করার অভিজ্ঞতা হয়েছে কিনা আপনার, বা সেরকম পরিমাণটা কেমন, একটা ধারণা খোঁজার চেষ্টা করবো। ফেক নিউজ স্ক্যানার চলছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। জনাব তানভীর হোসেন, একটু বলবেন, মানে আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা দিলেন আসলে এর সমস্ত এমএফএস প্ল্যাটফর্মগুলো থেকে যারা আসলে এই গুজবের উপর ভর করে অপতথ্যগুলোর মাধ্যমে আসলে জুয়ার বিজ্ঞাপনটা চালিয়ে দেয় বা সেদিকে প্রলুব্ধ করে কিংবা তথ্য পাচার করে। মুশকিল হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা এই জিনিসটার শিকার হচ্ছি। আমাদের প্রায় সব গণমাধ্যমের ফটোকার্ড নকল হচ্ছে। আজকে যে কটা প্রতিবেদন আমরা দেখিয়েছি, 90% হচ্ছে গণমাধ্যমের ফটোকার্ড নিখুঁতভাবে এআই দিয়ে নকল করে একটা ফেক নিউজ ছড়িয়ে দেয়া। আমরা যেটা করে থাকি, আমরা আমাদের জায়গা থেকে আবার ফ্যাক্ট চেক করে সঠিক তথ্য তুলে ধরি। কিন্তু যদি কোনো ব্যাংকিং চ্যানেল বা এই জাতীয় এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে যদি গুজবটা ছড়িয়ে যায়, অর্থাৎ গুজবের মাধ্যমে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে জুয়ার টাকার লেনদেন হয়ে থাকে, সেই জায়গা থেকে কিভাবে সিকিউরিটিটা আমরা তৈরি করতে পারি?
আবারও মাল্টিপল বিষয় এখানে আর কি। প্রথমত হচ্ছে গণমাধ্যমদের, আমি শিওর যে আপনাদের যে লোগোটা আছে এটা এটা রেজিস্টার করা। জি। তো গণমাধ্যমদের মধ্যেও এটা আপনার কাছে আমাদের প্রশ্ন আর কি, যেটা করলেন গণমাধ্যমদের মধ্যে থেকেও কতটুকু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে যে তাদের নাম, তাদের পরিচয়, তাদের লোগো ব্যবহার করে এই যে রিউমার ছড়ানো হচ্ছে, এটাতে তাদের যে রেপুটেশন লস হচ্ছে বা তাদের খবর দেখলে পরে মানুষ বুঝতে পারবে না তাদের সঠিক কি ভুল, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত যেটা হচ্ছে এমএফএস প্ল্যাটফর্মদের মাধ্যমে তো আসলে জুয়ারটা ছড়াচ্ছে না, কিন্তু জুয়ার টাকাটা তো ব্যাংকিং চ্যানেল বা এমএফএস এর থ্রুতেই জুয়ারদের যারা পরিচালনা করছে তাদের কাছে যাচ্ছে। এক্ষেত্রে এই টাকাটা আসলে কোন অ্যাকাউন্টে যাচ্ছে এখান থেকে? এমএফএস থেকে সরাসরি বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই, লোকাল কোনো না কোনো অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে। এটাকে যদি ট্রেস করা যায় তাহলে হয়তো বাংলাদেশে থেকে কারা এই জুয়ার সাইটগুলোকে ফ্যাসিলিটেট করছেন, কারণ জুয়া একটি ভয়ঙ্কর নেশা ভাই, এটাতে পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, এটা সামাজিক প্রেক্ষাপটে এটা ইম্প্যাক্ট অনেক হয়, এবং এই টাকাটা হুন্ডির জন্য সহায়তা করছে তার মানে কোনো না কোনো ভাবে। তো হয়তো এখানে টাকাটা জমা হচ্ছে, এই টাকাটাই ওখানে কেউ কাউকে দিয়ে দেওয়া হচ্ছে, তার বদলে বিদেশে হয়তো কোনো আমাদের প্রবাসী শ্রমিক ওনার কষ্টার্জিত টাকা ওখানে দিয়ে দিচ্ছেন তাদের কাউকে। তো এই জায়গাটাকে বলা হয় যে ওই যে ফলো দা মানি, এখানে যদি টাকাটাকে ঠিক মতো ফলো করা হয় তাহলে হয়তো আমরা দুই ধরনের পারপেট্রেটরকে এখানে পেয়ে যাবো। একজন যারা হচ্ছে যে আপনাদের লোগোটা নকল করছেন, ভুয়া নিউজ ছড়াচ্ছেন, এবং যারা এইসব জুয়া সাইটের সাথে জড়িত তাদেরকে। চমৎকার। আমরা আসলে প্রতিবেদন তৈরি করতে গিয়ে কয়েকটি বিষয় উপলব্ধি করেছিলাম। প্রথমত বাংলাদেশের যে ইলেকট্রনিক গণমাধ্যম সেটাই প্রায় 37টা, এবং প্রত্যেকেরই ইউটিউব চ্যানেল, ফেসবুকের চ্যানেল আছে, এবং ফেসবুকের পেজের পাশাপাশি অনুষ্ঠান ভিত্তিক বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে। এখন আপনি বুঝে দেখুন, প্রতিদিন যদি প্রত্যেকটা টিভি চ্যানেলে অন্তত 5টি করে অপতথ্য ছড়ায়, তাহলে কী পরিমাণ অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে। সেই হিসেবে আইনি পথে যাওয়াটা যেমন জরুরি, তার চেয়েও বেশি জরুরি বোধহয় সঠিক তথ্য প্রচার করা, এবং আমরা সেই কাজটাই করছি, কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি এখন পর্যন্ত আমরা দেখছি না। ব্যারিস্টার মুনতাসিম তানজিন, এই জায়গাটায় গলতটা কোথায় আপনি দেখেন যে শাস্তি দৃশ্যমান না হওয়া? আমরা কি সিরিয়াস না, নাকি আমরা যারা ভুক্তভোগী তারা সঠিক জায়গাটা পাচ্ছি না যেখানে অভিযোগটা জানাতে পারি? মানে আইনের মানুষ হিসেবে আপনার কোথায় মনে হয় সমস্যাটা রয়েছে? আমার কাছে যেটি মনে হয়েছে, প্রথমত বাংলাদেশে সাইবার ল এবং এই সংক্রান্ত যে টেকনোলজি, এই বিষয়ে বিচারক এবং আইনজীবী উভয়কেই প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে, কারণ এটি খুবই সফিস্টিকেটেড একটি জায়গা, এবং এটি আমাদের দেশে তুলনামূলকভাবে নতুন একটি লিগাল এরিয়া, যেখানে এখনো আসলে সেরকম দক্ষ লোকজন ওইভাবে তৈরি হয়নি। আর আরেকটি বিষয় হচ্ছে মানে ফ্লাকচুয়েশন অফ ল। এত আইন তৈরি হয়েছে, 2018 সালে তৈরি হলো ডিজিটাল নিরাপত্তা আইন, 2023 সালে সেটা বাতিল করে প্রতিস্থাপিত হলো নতুন আরেকটা আইনের মাধ্যমে, যার নাম ডিজিটাল নিরাপত্তা আইন। আবার 2025 সালে আবার আগেরগুলিকে বাতিল করে নতুন তৈরি করা হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। অর্থাৎ একের পর এক আইন কিন্তু পরিবর্তিত হচ্ছে, ফলে এটার মধ্যে কনসিস্টেন্সি এবং ধারাবাহিক যে একটা ট্রেনিং দেওয়া হবে, একটা কাঠামো গড়ে তোলা হবে, এই কাজগুলো করা হচ্ছে না, এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে। এমনকি দেখা যায় যে আইনজীবীরাও এমন ধারায় মামলা করছেন যে ধারা আসলে এক্সাক্ট ওই জায়গায় অ্যাপ্লিকেবল না, এবং লিগাল ল্যাঙ্গুয়েজের মধ্যেও বিভিন্ন রকম অ্যাম্বিগুইটি এবং জটিলতা রয়ে গেছে। যেমন জাস্ট একটা উদাহরণ দেই, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 যেটি, এখানে আপনি যদি আসলে এই ফটোকার্ড বিকৃতির বিষয়টা যদি আপনি খুব ভালোভাবে এই আইনের সবগুলো ধারা পড়ে খোঁজেন, আপনি দেখবেন এক্ষেত্রে কিন্তু ম্যাচ করছে সেকশন 22, প্রতারণার, সাইবার স্পেসে প্রতারণার অপরাধ দণ্ড। অর্থাৎ কোনো তথ্যের বিকৃতি, কোনো ইমেজের বিকৃতি, এডিট করা করে ক্ষতি করা বা নিজে লাভবান হওয়ার এই বিষয়ের শাস্তিটি এটি কিন্তু এসেছে প্রতারণার আন্ডারে। অর্থাৎ এই বিষয়টি খুঁজে বের করা এটিও কিন্তু একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে। এই সমস্ত কারণে আসলে বিভ্রান্তি হয়েছে, এবং এই জন্য সাধারণ মানুষকে পাবলিক লিগ্যাল এডুকেশনের আওতায় এনে প্রশিক্ষণ প্রদান করাটা জরুরি। খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন তানভীর হোসেন। এই জায়গা থেকে একটা বিষয় আপনার কাছে একটু জেনে আলাপটা শেষ করব, সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো, বিশেষ করে আমরা অস্ট্রেলিয়া ভিত্তিক যে সমস্ত সামাজিক সংগঠনগুলো দেখেছি, তারা একটা কথা প্রায় বলে যে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে নির্দিষ্ট বয়সসীমার প্রয়োজন। সেই হিসেবে 16 বছর তারা একটা লিমিট করে দিয়েছে, যেটা এই বছর ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। অর্থাৎ এর নিচে আর কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না সোশ্যাল মিডিয়া। আমাদের এখানে আমরা অনেকেই দেখতে পারি যে যারা আসলে ঠিক মতো অক্ষর জ্ঞানও নেই, প্রান্তিক অঞ্চলে কাজ করছেন কোনো একটা, কিন্তু তাদের হাতে স্মার্টফোন এবং তারা টিকটক করছেন, তারা ফেসবুক ব্যবহার করছেন, নানা কিছু, এবং তারা জানেনও না যে কী ধরনের কন্টেন্ট তারা আপ করছেন। কেবল এটুকু জানেন কন্টেন্ট ভাইরাল হলে টাকা পাওয়া যায়। মানে পারিবারিক দায়বদ্ধতা আসলে কতখানি ক্ষেত্রে? পরিবারের দায়বদ্ধতা তো আমাদের সামাজিক জীবনে সবকিছুর জন্য বেশি। দেখুন, ডিজিটাল ব্যাপারটা
যেটা বলছিলেন যে আসলে এটা তো শুধু সাইবার ইজ জাস্ট এ মেথড এখন। জি আমাদের তো রান্নাঘরে আগুন জ্বলে, ম্যাচ বাক্স আছে, সেটাতে আমি বাড়িও পুড়িয়ে ফেলতে পারি। আমরা কিন্তু এই শিক্ষাটা পরিবার থেকেই পাই যে আগুনটা কি কাজে ব্যবহার করতে হবে। ইলেকট্রিসিটি চলে গেলে মোমবাতি জ্বালাতে, আমরা চুলা জ্বালাতে, একই ছুরির ক্ষেত্রে একই কথা। সে একইভাবে এই ডিজিটাল প্রযুক্তি, স্মার্টফোন, এটারও কিন্তু ব্যবহারটা একটা বড় ব্যাপার আছে। আমি এটা কিভাবে ব্যবহার করছি, এটাকে ব্যবহার করে আমি জীবন হানিও ঘটাতে পারি, এটা ব্যবহার করে আমি জীবন বাঁচাতেও পারি। তো এই ক্ষেত্রে ওই যেহেতু আমাদের দেশে একটা বড় অংশের অ্যাডাল্টদের মধ্যে শিক্ষাটা আসলে ওই স্কুল যাওয়া পর্যন্ত হলেও প্রকৃতভাবে জানতে পারা বা পড়ার টেন্ডেন্সিটা আমাদের মধ্যে খুব কম জাতিগতভাবে এখন। তো সেই ক্ষেত্রে এ কারণেই আমাদের অডিও ভিজুয়াল এখানে শিক্ষাটা প্রয়োজন এবং এটা ছড়িয়ে দেওয়াটা প্রয়োজন। আমরা যেরকম আপনি যেটা বলছিলেন যে আমরা কোভিডেরটাও কিন্তু অডিও ভিজুয়ালি জানতে পেরেছি। তো যার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনটা দিয়ে যেরকম তাকে সরকারি সেবা দেওয়ার জন্য আমরা ফ্রিতে ওয়েবসাইট অ্যাক্সেস করে দিচ্ছি, একইভাবে তাদের কাছে ঘন ঘন এই বার্তাটাও পৌঁছে দেওয়া জরুরি। সকল মাধ্যম যেগুলো পপুলার, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম হোক বা যদি তারা সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এতে থাকতে পারে যে কিভাবে করে শিক্ষাটা দেওয়া যেতে পারে। ইউনিয়ন পর্যায়ে আমাদের সেন্টার আছে, একদম। ইউনিয়ন আমরা পরিষদে নিশ্চয়ই করা সামনে যেতে কোনো পারে। একটা আয়োজনের চেষ্টা করব, প্রচারণা জায়গাগুলো কিভাবে আমরা সাজাতে পারি, কোন কোন জায়গাগুলো কোন কোন পর্যায়ে আমরা ছড়াতে পারি। নিশ্চয়ই তখন আপনাদের দুজনকে পাবো এবং আরো চমৎকার কিছু আইডিয়া আপনাদের কাছ থেকে আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ।